বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2021-2022 অর্থ বছরের জাতীয় বাজেট, সেটি নিয়ে আমরা গত কয়েকদিন ধরেই আলোচনা করছি। হয়তো আলোচনা যতক্ষণ পর্যন্ত না বাজেট পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আলোচনা চলতে থাকবে। এই বাজেটকে নানানজন নানানভাবে চিহ্নিত করেছেন নানান গণমাধ্যমে। কেউ বলছেন 12% ব্যয় বাড়িয়ে জীবন জীবিকার রক্ষার বাজেট, কারো ভাষায় অনেক প্রশ্নের উত্তর নেই, কারো ভাষায় বাজেটের গাড়িতে যাত্রী তুলতে ভুলে গেছেন অর্থমন্ত্রী। প্রবৃদ্ধি নিয়ে যখন কথা হচ্ছে তখন কেউ প্রশ্ন তুলেছেন, কেউ কেউ যে প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ আসবে কোত্থেকে, এবং কেউ বলছেন বড়দের জন্যই বড় ছাড় দেওয়া হয়েছে, ছোটরা অবহেলিত থেকে গেছে। বাজেট নিয়ে আজকে আলোচনার জন্য আমার সঙ্গে একজন অর্থনীতিবিদ, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন। আমার বাঁ পাশে আছেন অর্থনীতিবিদ ডক্টর সাজ্জাদ জহির, আমার ডানে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি একটু সূচনায় আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি এই বাজেটটিকে কিভাবে চিত্রায়িত করছেন বা কিভাবে করবেন, ডক্টর সাজ্জাদ জহির। ধন্যবাদ। আমার বরাবরই যে বাজেটের আলোচনাটা আমার কাছে একটু হাস্যকর কিছুটা লাগে, কারণ আমরা একই নাচের ভিতরে ঢুকি এবং শেষ পর্যন্ত কোনো রকমের বড় ধরনের কোনো পরিবর্তনের বিষয়ে আমরা আসলে আলোকপাত করতে পারি না। এবারেরটা হয়তো সেই মাত্রায় অত বেশি আমরা প্যান্ডেমিকের কারণে হয়তো ফোকাসের কারণে কম হয়েছে। তারপরে একটা ডকুমেন্ট আছে এবং এখন সেই ডকুমেন্টটা পাওয়ার পরে হয়তো অনেক ধরনের আলাপ আলোচনা উঠবে। সেই সূত্র ধরেই কয়েকটা বিষয় বলবো। এটা এমন না যে আমি খুব গভীরে ইকোনমিক অ্যানালাইসিসের ভিতরে ঢুকেছি, তবে সাদামাটাভাবে বললে গ্রোথ রেট নিয়ে যে সকল আলাপ আলোচনা হচ্ছে এবং অবশ্যই 6-এর উপরে ধরাটার ভিতরে কিছুটা সংশয় জাগে, আসলেই কি এই মাত্রায় হবে কি না। তার চাইতেও বড় সংশয়টা জায়গা অন্য জায়গাতে। আমার কাছে মনে হয় যে জিডিপির পার্সেন্টেজ হিসেবে যে সরকারের ডেফিসিটটা, ঘাটতির মাত্রাটা 6-এর উপরে আছে দেখানো হচ্ছে। আমার ধারণা অ্যাকচুয়ালি যখন যাবে, সাধারণত এক্সপেন্ডিচারটা তো কমে না, কিন্তু জিডিপির যে বাজেটারি অ্যালোকেশন এবং তার থেকে পরবর্তীতে জিডিপির যে প্রভাবটা পড়ে, সেদিক থেকে পার্সেন্টেজ ডেফিসিটটা আরও বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ বর্তমানে 17 মনে হয় এক্সপেন্ডিচার, 17-র বেশি শতকরা এক্সপেন্ডিচারের হিসেবে দেখাচ্ছে। সেইটা আরও বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা আছে যখন অ্যাকচুয়াল জিডিপি মেজারটা আসবে। সেটা অন্য দিক নাম্বারের ব্যাপারে। কিন্তু নাম্বারের বাইরে আমার প্রথম যে জিনিসটা সংশয়, যে অনেকেই যেটা প্রশ্ন তোলে যে জিডিপি বাড়ার সাথে কিভাবে বাড়ছে, কেন বাড়ছে, এটা একটা আঙ্কিক, মানে পিওরলি একটা অঙ্কের ব্যাপার আছে, যেটার ভিতরে গেলে পরে, এটা একটু আগে বলছিলাম যে আমি আসলে টাকা ধার করে নিয়ে খরচ করলে সেটাও জিডিপি বাড়ায়। সুতরাং আমি যখন টাকাটা ধার করছি, সেই টাকাটার একটা অংশ আমি চুরি করে নেওয়ার পরেও, আর মজার ব্যাপারটা হচ্ছে চুরি করার টাকাটাও কিন্তু জিডিপির ক্যালকুলেশনে ধরা পড়ে আজ জিডিপি বাড়ছে। সুতরাং কেউ যদি বরোয়িংয়ের গ্রোথ রেটের সাথে জিডিপি গ্রোথ রেটের তুলনা করতে যায়, তখন কিন্তু মজার জিনিস পাওয়া উচিত। কিন্তু দুঃখজনকভাবে ওই দিকটাতে আমরা খুব একটা ফোকাস ফেলি না। আমি বরং টুকটাক কয়েকটা বিষয় তুলি। হেলথের বিষয়টাতে সবার শেষে একটা পয়েন্টই তুলব। তার আগে বলবো যে একটা ইস্যু আলোচনায় উঠে আসছে যে ব্যাংকের মাধ্যমে স্টিমুলাস যে প্যাকেজগুলো, এবং সেটা লার্জ গ্রুপের দিকে ফোকাস। সুতরাং স্মল মিডিয়াম এই বিষয়গুলো নিয়ে, এমনকি মাইক্রো গ্রুপটা কি পাচ্ছে পাচ্ছে না, আমার কাছে মনে হয়েছে যে আলোচনাটা এমনভাবে এখন হচ্ছে যে কে কোথায় ভাগ পেতে পারে সেই ধরনের, কিন্তু অর্থনীতির কাঠামোটা কী ধরনের আছে সেই জায়গাতে ফোকাসটা আমরা রাখছি না। অর্থাৎ অর্থনীতির কাঠামোতে কতটুকু বড়োর সাথে মাঝারির সাথে ছোটোর সম্পর্কগুলো আছে, যেটা আমরা বলি সাবকন্ট্রাক্টিংয়ের মাধ্যমে হোক, কারণ একটা ইকোনমির গ্রোথ এবং তার সুফলটা বিস্তৃতভাবে অন্যদের মাঝে পৌঁছতে হলে ওই ইকোনমিক লিঙ্কেজটা খুব জরুরি। কিন্তু সেটাকে বুঝতে চেষ্টা করা, সেদিকে না যেয়ে আমরা প্রায়শই একদিকে এই ভাগাভাগির একটা বার্গেনিংয়ের ভিতর ঢুকছি, আবার অন্যদিকে কোথা থেকে টাকা আসবে আমরা জানি না। আমরা বড় আকারে বলছি যেন ভর্তুকি দেওয়া হোক, অথবা সোশ্যাল প্রোটেকশনের নামে আমরা যে দান খয়রাতের কথা বলছি, কিন্তু এমপ্লয়মেন্টটা সেভাবে ফোকাসে আসছে না। এবং এই জায়গাতে একটু সাইডে বলে রাখবো যে আসলে আমাদের দেশের এই, আমরা অন্যান্য ব্যাপারে প্রায় বলি যে আমরা গ্লোবাল সিস্টেমের সাথে কীভাবে ইকোনমির সাথে ভ্যালু চেইনে ইন্টিগ্রেটেড হওয়ার কথা বলি। এই ভ্যালু চেইনে ইন্টিগ্রেটেড
সত্যিকার অর্থে কিন্তু আমরা লেবার মার্কেটের থ্রু দিয়ে বসে আছি ইন্টিগ্রেটেড হয়ে। মূল ইন্টিগ্রেশনটা যদি বলি সেটা হচ্ছে আমাদের দেশের লেবারটা এক্সপোর্ট হয়ে তার থেকে যে আসা রেমিটেন্স এবং সেই রেমিটেন্সের আকর্ষণে অন্য যে সকল জিনিসগুলো ঘটছে, সেটা বাইরের থেকে লোন দেওয়া হোক যে ওই রেমিটেন্সের উপরে একটা ভাগ বসো, অথবা একটা বাইরের যারা বহুদিন বিদেশে থেকেছেন এনআরবি ব্যাংকের নামে এসে ব্যাংক প্রতিষ্ঠা করে সেই রেমিটেন্সের উপরে কিছু ভাগ বসানো হোক, অন্য যে কোনো ফর্মেই হোক, অথবা ইভেন টেলিকমিউনিকেশনে যদি বলি অন্যান্য অ্যান্সিলারি অ্যাক্টিভিটিসগুলো বেড়েছে। ওই ডাইনামিক্সটা মনে হয় খুব একটা আলোচনার ভিতরে না এসে আমরা কি দেখছি এখন, আমাদের এনআরবি গ্রুপ থেকে 3.5% ইনসেন্টিভ ইসের ভিতরে রেমিটেন্সের উপরে দেওয়া যায় কিনা সেই লেভেলে চলছে। অর্থাৎ কোথাও একটা সম্পদের ভান্ডার আছে, সেখানে নিয়ে কাড়াকাড়ির একটা ব্যাপার চলছে। আমি মোর স্পেসিফিক কয়েকটা জায়গাতে যাই। আমি আজকে বাজেটের এটা দেখছিলাম পড়বার যে কী ধরনের কী করে, কারণ একটা বিষয় হচ্ছে পোভার্টি অ্যালিভিয়েশনের যে ফোকাসটা, আমরা লার্জলি কিন্তু ফেল করেছি একটা সাস্টেইন ব্যবস্থার দিকে যেতে। আজকে একটা লেখা ডক্টর শহীদুল হক এর একজন টিবিএসে পড়ছিলাম, সেখানে চায়নার এক্সপিরিয়েন্সগুলো তুলে আনছিল, এবং আমার মনে হয় আমাদের দেশে আমাদের পোভার্টির সাথে দান খয়রাত এবং দান খয়রাতের সাথে লিঙ্কড আপ যে ইন্টারমিডিয়ারি গ্রুপস সোসাইটিতে গড়ে উঠেছে, সেই জায়গায় একটা আটকে আছে, ওর থেকে ব্রেক আওয়ে করার কোনো ডিরেকশন নাই। এটা বাজেটে থাকবে যে তা না, কিন্তু বাজেটে অনেক সময় কিছু কিছু ইঙ্গিতমূলক থাকে, সেই জিনিসটা আমি দেখতে পাইনি। ল্যান্ড ম্যানেজমেন্টের বিষয়টা বহুদিন পরে একই রেটোরিক্স আবার দেখছি, যেটা আমার মনে পড়ে 2008-09 দিকে যখন রেগুলেটরি রিফর্ম কমিশন ছিল, সেখানে ল্যান্ডের সাব কমিটি যে সকল প্রস্তাবনা দিয়েছিল, এমনকি কিছু গেজেট নোটিফিকেশনও হয়ে গিয়েছিল কিভাবে আমরা ল্যান্ড ম্যানেজমেন্ট করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি। আজকে এত বছর পরে ইট ইজ গুড টু সি যে এই জিনিসটাকে নিয়ে আলোচনায় আবার ফ্ল্যাগ করা হলো, কিন্তু তার বাস্তবিক রূপরেখাটা এবং অন্যান্য খাতেও বলছি যে আইটি নির্ভর যে অগ্রগতির পথটা, এই রূপরেখাটা কিন্তু অস্পষ্ট, কারণ এর ভিতরে অ্যাকাউন্টেবিলিটি নাই। এর ভিতরে বাহ্যিক একটা চমক আছে, একটা প্ল্যাটফর্ম সাজানো, কিন্তু আমরা দেখে আসছি কি আগে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন বেসড, মানে আমি গভর্নেন্সের কনটেক্সটে বলছি, সেবাগুলোর জন্য আইটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, সেই আইটিটা পরবর্তীতে এক সেবা হয়ে mygov.pd-তে গিয়েছে, কিন্তু এক্সেসিভলি লোডেড। সব কিছু যদি এক জায়গায় ভরতে চাই, তার মানে কি অতিমাত্রায় সেন্ট্রালাইজেশনটা কি আসলে আমাদের জন্য আইটির বা ডিজিটালাইজেশনের জন্য কাম্য, নাকি আমাদের ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজেশন সেটার দিকে যাওয়া উচিত? এগুলো নিয়ে কিন্তু আলোচনায় আসছে না, আমি দেখছি যা। আমি সেই জন্য তুলছি বিষয়গুলো, যেটা বাজেটে গদবাঁধা আমার মাঝে মধ্যে সন্দেহ হয় যিনি বলছেন তিনি আদতেই বুঝে বলছেন কিনা, কারণ আসলেই এর কোনো স্পষ্টতা মানে কোনো প্রকাশ আমি দেখতে পাই না যে ভিতর থেকে চিন্তা করে আনা বক্তব্য, কিছু কাট অ্যান্ড পেস্ট জিনিসগুলো। ইন্টারেস্ট রেটের কথা, যেমন ইন্টারেস্ট রেটে সঞ্চয়পত্রের এবং সেটার সাথে সোশ্যাল সিকিউরিটি, এগুলো কিন্তু সব ইন্টারলিঙ্কড। আমি এক জায়গায় হঠাৎ করে বললাম যে আমি 5% থেকে 4%-এ নামিয়ে এনেছি রেপোকে, অথবা আমি অন্যভাবে ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে এনেছি, আবার অন্যদিকে আমি জনগণের এই অংশটা ফিক্সড আই গ্রুপকে সহায়তা করার জন্য আমাকে সঞ্চয়পত্র চালাতে হবে। কিন্তু এই দুইটাই তো একই সিস্টেমের অংশ, একটা আরেকটাকে প্রভাব করে। এটাকে সামগ্রিকভাবে দেখে তারপরে যে আনবে, এবং কেন আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম গড়ে তুলতে পারছে না যাতে কিনা আর ইন্টারেস্ট রেট বাড়িয়ে সঞ্চয়পত্র দিতে না হয়, সেটাতে কিন্তু আলোচনায় আমরা যেতে মানে যাইনি, বাজেটে সেই লক্ষণও নাই। একটা জায়গাতে আমার খুব অবাক লেগেছে, যেটা ডিজিটালাইজেশন অ্যান্ড নন অ্যাকাউন্টেবিলিটি ইস্যুটা বলছিলাম, যে আগে আমরা কি দেখলাম, যে আমার মনে পড়ছে যে সিটি কর্পোরেশনের জন্য আমরা প্রপার্টি ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স দিই। গত 2 বছর কিন্তু এই হোল্ডিং ট্যাক্সটা আমরা দিচ্ছি এজেন্ট ব্যাংকের মাধ্যমে। সো এজেন্ট ব্যাংক, আগে যেভাবে আমরা সিটি কর্পোরেশনের কাছে যে কাগজ দিতাম সেভাবে কিন্তু না করে এজেন্ট ব্যাংকের কাছে একটা চিরকুট মতো স্লিপের ভিতর, বিকজ পুরোটাই অটোমেটেড হয়েছে। সো অটোমেটেড এই জিনিসটার উপরে কিন্তু গ্র্যাজুয়ালি ট্রাস্ট আসুক, এটাই কাম্য, কিন্তু তার জন্য কিন্তু অনেক ধরনের সিকিউরিটি ব্যবস্থা থাকার দরকার। এবং এই সিস্টেমের জন্য হঠাৎ করে আমার কাছে একটা নোটিশ পাবো
যে আপনি গত 2 বছরে টাকা না দিলে আপনি দেখা করুন অমুক জায়গায়, যে টাকা জমা দিন। আমাকে তখন খুঁজে বের করতে হচ্ছে একটা চিরকুট। আমার সে বলছে আগে যেভাবে একটা বই ছিল, বইটাকে নিয়ে গিয়ে দেখাতাম। এখন আমাদের একটা সিস্টেমের, অবভিয়াসলি কেউ বলতে পারে যে আইডিয়ালি আমরা ওই ধরনের সিস্টেমের দিকে আস্তে আস্তে এগোবো, কিন্তু তার মাঝে কিন্তু অনেক নন অ্যাকাউন্টেবল অ্যাক্টিভিটিস ঘটবে, যেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি সাধারণ নাগরিকদের কথা বলছি, এটা একটা উদাহরণ দিচ্ছি আমি, কিন্তু আমার নিজের ধারণা হচ্ছে এই জায়গাতে যে একটা অদ্ভুত জিনিস দেখলাম বাজেট ডকুমেন্টে, ডিজিটালাইজেশন এটাতে লিখছে টু মেক, মানে প্রপোজালটা হচ্ছে টু মেক পেমেন্ট অফ ট্যাক্স আপ টু টাকা 5 লাখ solely through automated চালান or e-payment as mandatory। তার মানে কি বলছে, আপ টু 5 লাখ টাকা পর্যন্ত আমরা যে ট্যাক্স বা চালান এগুলো দিব, এটা অটোমেটেড সিস্টেমের ভিতর দিতে হবে। 5 লাখের উপরে দিতে হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি, সমস্যাটা হচ্ছে যে লোকগুলা 5 লাখ টাকার নিচে, সেই লোকগুলা কিন্তু অত ইন্টিগ্রেটেড না উইথ দ্য ডিজিটাল সিস্টেমের সঙ্গে। তাদেরকে ফোর্স করা হচ্ছে তাদের নিজেদেরকে ওই সকল জিনিসের ভিতরে, এক্সপোজারের ভিতরে যেতে। এবং যে কথাটা আগের এক্সাম্পলে বলছিলাম, যে একটা নন অ্যাকাউন্টেবল সিস্টেম কিন্তু সম্ভাবনা আছে। আমি বলছি না যে ডিজিটালাইজ করলে নন অ্যাকাউন্টেবল হয়, কিন্তু তার কিছু মানে পাশাপাশি কিছু মেকানিজম ডেভেলপ করার দরকার হয়, যেটা এনশিওর করবে এবং ট্রাস্ট বিল্ড আপ করবে। হঠাৎ এমন একটা সিচুয়েশন আসতে পারে যে এই ট্রাস্টটা ব্রেকডাউন করবে। এখনো পর্যন্ত কিন্তু এর চাপগুলো আমরা এখনো বুঝিনি, বিকজ অফ দ্য প্যান্ডেমিক অনেক কিছু বুঝছি না। অন্যদিকে যেটা বললাম, যে আমি যদি mygov.bd-তে যে আমার নিজের নাম রেজিস্টার করতে চাই, আমি ফাইনালি পেরেছি আর কি। আমি জাস্ট বলছি যে এর একটা অনেকবার ধাক্কা খেয়ে তারপরে, কিন্তু এই ধৈর্য নিয়ে আমার মতো লোক হয়তো করতে পারবে, কিন্তু সাধারণ অনেকের জন্য এটা অসম্ভব একটা ব্যাপার। এবং এই লোডটা কিন্তু কলস ফর জেনারেল পলিসির ব্যাপার। ছোটোখাটো ট্যাক্সের ব্যাপারে আমি ডিটেলস আলাপে যাব না। একটা জিনিস শুধু বলবো, যেটা আমার একটু চোখে লেগেছে, ডিজিটালাইজেশন কথার প্রেক্ষিতেই বলছি, ট্যাক্স এক্সাম্পশন ফ্যাসিলিটি টু প্রোভাইডার্স অফ ক্লাউড সার্ভিস। আমি বসে ভাবছিলাম ক্লাউড সার্ভিসটা সত্যিকার অর্থে দেয় কে? এটা কিন্তু মোস্টলি গ্লোবাল প্লেয়ার্সরা দিচ্ছে। এখানে সাব এজেন্ট থাকতে পারে, বাট দে আর অল কমিশন এজেন্ট। তাহলে এই এক্সেমশনটা আমরা কাকে দিচ্ছি এবং কেন দিচ্ছি? আমাদের বিকল্প ভাবা উচিত কিনা? সোভারেন স্টেট ইন এ ডিজিটালাইজ ওয়ার্ল্ড মানে কি গ্র্যাজুয়ালি সব কিছুর ব্যাপারে ইন্টিগ্রেশন? সেটা যদি হয়ে যায় আমার কোনো আপত্তি নেই, সব কিছু ইন্টিগ্রেটেড হয়ে যাক, আমরা একটা গ্লোবাল সরকারের হয়ে ট্যাক্স দেব, তাদের হয়ে করব। কিন্তু একদিকে লোকাল লেভেলে সোভারেনিটির কথা বলবো, আবার অন্যদিকে আমি গ্লোবাল প্লেয়ার্সদেরকে অত বেশি স্ট্রেংথ, মানে আমাদের এখানকার করগুলোর সেদিকে ডাইভার্টেড হবে, এটা একটু ওয়ারি করার ব্যাপার। আমি লাস্টলি, পরে আলোচনা আসলে অন্য জায়গায় যাব, হেলথের ব্যাপারে জাস্ট বিফোর সবুর এগিয়ে এই করে আমার একটা অবজারভেশন, এটা ছোটোখাটো অনেকগুলো ঘটনার থেকে বুঝেছি। বিশেষ করে যখন কোয়ারেন্টাইনের ফেলিওরের কথা চিন্তা করি, যে কেন কোয়ারেন্টাইন ফেল করলো। আমাদের তো মেইন কোয়ারেন্টাইন সিস্টেমটা হওয়ার দরকার ছিল প্রথমে এয়ারপোর্টগুলোতে, তারপর হচ্ছে ল্যান্ডপোর্টগুলোতে। এবং আমি যতটুকু বুঝি যে পাশাপাশি কিন্তু অনেকে ক্রিটিসাইজ করছে যে হেলথ ইনএফিশিয়েন্ট, হেলথের থেকে টাকা পয়সা সব কিছু ফেরত চলে যাচ্ছে, বাজেট ইউটিলাইজেশন হচ্ছে না। কিন্তু আমি যেটা বুঝি যে এই ফেলিওরের পিছনে বড় কারণটা হচ্ছে নট বিকজ অফ দ্য ইন হাউস ক্যাপাসিটি, এটা হচ্ছে ইন্টারমিনিস্ট্রিয়াল ইন্টার ডিপার্টমেন্টাল কোঅপারেশনের অভাব, কোঅর্ডিনেশনের অভাব। এখন আমি কোয়ারেন্টাইন যদি এনফোর্স করতে যাই, সেই টাকাটা আমাকে হেলথে দেওয়া হলো, কিন্তু আমি এনফোর্স করতে পারছি না বিকজ অন্যান্য রেলিভেন্ট ডিপার্টমেন্টগুলো, পুলিশ হোক বা অন্য 5টা ডিপার্টমেন্ট হোক, তারা কেউ কোঅপারেট করছে না। তারা বলবে যে আমার বাজেট কোথায়, আমার টাকা কোথায়? এই যে জটিলতা, এখানে কিন্তু পলিটিক্যাল লিডারশিপের ফেলিওর। কোনো একটা মিনিস্ট্রিকে আঙুল দেখায় বলে লাভ নেই। আমি মনে করি দ্য পলিটিক্যাল লিডার্স এক একটা সময় এক একটা মিনিস্ট্রির এক একটা লোক এক একটা ডিক্লারেশনস দিয়ে গেছে, খুব হাস্যকর জিনিসগুলো। এবং সেই ডিক্লারেশনসগুলো না দিয়ে একটা কোঅর্ডিনেশনস দরকার ছিল, এবং দ্যাট ইজ দ্য ফেলিওর পলিটিক্যাল লিডার্সদের আমি মনে করি। এবং সেই জন্য এই বিষয়ের হেলথ সেক্টরের আলোচনা আমি মনে করি একটু ডিফারেন্ট আঙ্গিকে হওয়ার দরকার, যাতে কিনা একটা সেন্স অফ ডিরেকশন পাওয়া যায়। ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, বলা হচ্ছে যে কোভিড ফোকাসড বাজেট, আসলে কি তাই হলো মনে হয়?
ধন্যবাদ। কারণ এই যে 10,000 কোটি টাকা বরাদ্দ বা গবেষণার জন্য 100 কোটি, গত বাজেটে কিন্তু একই ছিল। এটা গতবার যখন কোভিড নিয়ে খুব বেশি সবাই বিব্রত এবং ব্যতিব্যস্ত, তখন যে বাজেট ছিল তখন কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে কোভিডকে সামনে রেখে কিছু অন্তত বাজেট করবে এবং স্বাস্থ্য খাত হয়তো কিছুটা হলেও গুরুত্ব পাবে, কারণ সবাই ঠিকই শিখছে, দেখে তো শিখেইনি। গতবারও বাজেটে কিন্তু তা ছিল না। গতবার বাজেটে যতটুকু টাকা বৃদ্ধি দেখানো হয়েছিল তার আগের বছরের চাইতে, সেই টাকাটা ছিল বিশ্ব ব্যাংকের এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে দুটো প্রজেক্ট ছিল মূলত কেনাকাটার জন্য, সেই দুটো প্রজেক্টের টাকাটা সোজা যোগ করে দিয়ে টাকাটা উনি বাড়িয়ে দেখিয়েছিলেন। ঠিক আছে, এবং এবারও কিন্তু ওরকমই গল্প। এবারও দেখেন বাজেটের হেডিংয়ে জীবন এবং জীবিকার বাজেটের কথা, এবং বাজেট বক্তৃতাতে প্রথম যে সেক্টর নিয়ে আলাপ হচ্ছে সেটা কিন্তু স্বাস্থ্য নিয়ে আলাপ হচ্ছে। তাহলে ন্যাচারালি ধরে নেওয়া হচ্ছে যে স্বাস্থ্য হয়তো একটু অগ্রাধিকার পাচ্ছে। কিন্তু যখন অ্যালোকেশনের ব্যাপারটা আসছে, এই অ্যালোকেশন কিন্তু বদলায়নি। শুধু যদি তথ্য দিয়েও আপনি দেখেন তাহলে দেখবেন যে এবার 5.42% হচ্ছে টোটাল বাজেটের স্বাস্থ্য খাতে। গত বছর এটা ছিল 5.14, এবং শুধু আপনি এই 1-2 বছরের গল্প না, গত 50 বছরের বাংলাদেশের গল্প, তারও আগে যদি 1947 সাল থেকে দেখেন তাহলেও দেখবেন যে হেলথের বাজেট কিন্তু 2, 3, 4, 5 এর উপরে কখনোই হিস্টোরিক্যাল যায়নি। আড়াই। একেবারে সেই 1947 সাল থেকেই আমি চেক করে দেখেছি কখনো যায়নি, কিন্তু মুখে বলার সময় সবাই কিন্তু স্বাস্থ্যের জন্য বলবে। সুতরাং এই যে কথাটা বলা হচ্ছে, এবং এই যে থোক বরাদ্দর সমস্যাটা যেটা হচ্ছে যে সেই থোক বরাদ্দটা কোথায় ব্যয় করতে হবে তার জন্যে আবার অর্থ মন্ত্রণালয়ে যেতে হবে, তাদের অনুমতি নিতে হবে, যে কারণে ওই যে গবেষণার যে টাকাটি খরচ হয়নি। তার কারণ হচ্ছে যে গবেষণার এই টাকাটি কিভাবে খরচ করা হবে তার নীতিমালাই তৈরি করতে পারেনি অর্থ মন্ত্রণালয় 6 মাস। অর্থ মন্ত্রণালয় যখন নীতিমালা তৈরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিল, স্বাস্থ্য মন্ত্রণালয় তখন সেই নীতিমালার সাথে আবার একমত হলেন না, তারা কিছু পরিবর্তন আনতে বললেন। মজার ব্যাপারটা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর আগে এটা প্রধানমন্ত্রীকে দিয়ে অনুমোদন করিয়ে নিয়েছিলেন। যখন স্বাস্থ্য মন্ত্রণালয় আপত্তি জানালো তখন অর্থ মন্ত্রণালয় বললো যে তোমরা কি প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এসছো? আমরা তো প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এসেছি। তখন স্বাস্থ্য মন্ত্রণালয় আর বার্গেনিং করতে পারলো না, আবার ব্যাক টু দ্য স্কোয়ারে আসলো। এসে এই যে 1-2 মাস আগে প্রথম একটি গবেষণা আহ্বান করা হয়েছে। এখন তারপরেও এটি কতটুকু যাবে, কারণ অর্থবছর তো শেষ হয়ে গেছে, আবার নতুন অর্থ বছরে। এবং সবসময় দেখবেন যে এখন এই এরকম ঘটনাটা ঘটছে কেন, যদি আমরা কথাটা এটা বলি। এখন এই কোভিডের কারণে স্বাস্থ্য খাতের কাছে সবাইকে আসতে হচ্ছে। এখন তো আর বিদেশ উড়ে যাওয়ার উপায় নাই। আগে যেটা ছিল যে আপনার সেটা আমাদের পলিটিক্যাল লিডারশিপ বলি, আমলা বলি, ব্যবসায়ী বলি, সবারই কিছু হলে পরে সিঙ্গাপুরে ব্যাংককের গল্পে ছিলেন। কিন্তু এই প্যান্ডেমিকে এসে সিঙ্গাপুর ব্যাংকক আটকে গেল। ঠিক আছে, এস আলম গ্রুপের বড় ভাইকেও চট্টগ্রামে অক্সিজেন না পেয়ে মারা যেতে হলো। এখন স্বাস্থ্যের দিকে হয়তো একটু নজর পড়বে বলে মনে করা হয়েছিল, কিন্তু তাও না, কারণ সরকার আটকে রয়েছে। আপনি যদি খাত ওয়াইজ দেখেন যে স্বাস্থ্য তো পেল না, পেল কারা, আপনি খাত ওয়াইজ দেখবেন পাওয়ার অ্যান্ড এনার্জি এবং রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট, তারা বেশি পাচ্ছে। এখন কেন বেশি পাচ্ছে সেটা নিয়েও কথা আছে, যে স্বাস্থ্যেও যে দুর্নীতি হয় না তা না, কিন্তু মেগা প্রকল্পগুলোতে তো মেগা রিটার্ন। সুতরাং মেগা প্রকল্প যেখানে, মেগা রিটার্ন যেখানে, সেই অনুযায়ী তো স্বাস্থ্য রিটার্ন দিতে পারবে না, করাপশন। সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এর থেকে উত্তরণ হওয়ার নেই। আর একটি কথা যেটা বাজেটের পরে যে সংবাদ সম্মেলন হলো, সেখানে অর্থ সচিব যে প্রসঙ্গটা উঠালেন, যেটি এখন প্রায়শ আলোচিত হচ্ছে, যে স্বাস্থ্য খাতের সক্ষমতা নেই, টাকা দিয়ে করবো কি। এখন গল্পটা হচ্ছে কি যে এটা কিন্তু সম্পূর্ণ গল্প না, গল্পের অর্ধেক। এই যে দেখেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বলে, এই এডিপিটাই কিন্তু আগামী বছরের মার্চ এপ্রিলে যে রিভাইজড এডিপি হবে, তারপর টাকা কতটা ছাড় করা হবে, যেটা অ্যালোকেট আছে সেটা কিন্তু ছাড় না। এখন টাকা যদি ছাড় না করা হয় তাহলে ও খরচ করবে কি করে?
এবং সমস্যা হচ্ছে কি যে অ্যালোকেশন যা থাকে রিভাইজডে সেটা কমিয়ে দেওয়া হয়, ছাড় দেওয়া হয় আরও কম। আমি একটা তথ্য যদি আপনাদেরকে দিই সেটা হয়তো জিনিসটাকে বেশিটা ক্লিয়ার করবে। সেটা হচ্ছে যে 2019-20 অর্থ বছরে দেখা গেছে যে স্বাস্থ্য খাত কতটা খরচ করতে পেরেছে। তো সেটা দেখা গেছে যে যদি আপনি রিভাইজড এডিপি ধরেন তাহলে 75% খরচ করেছে, আর যদি রিলিজড ফান্ডের এগেনস্টে ইউটিলাইজেশন দেখেন তাহলে 79। খুব যে ভালো করেছে তা না, স্টিল কিন্তু 4% বেশি। এখন তাহলে আমরা যখন এই যে সক্ষমতার কথাটা উঠাই তখন ব্যাপারটা দাঁড়াচ্ছে, আর এখানে গল্পটা কিন্তু আবার ইসের যে টাকা দেয়নি বলে খরচ করতে পারেনি, খরচ করতে পারেনি বলে আবার আমাকে দিচ্ছে না। এই যে দুষ্টু চক্রের ভিতরে, এবং অর্থ মন্ত্রণালয় বলবে যে তুমি তো খরচ করতে পারো না, তোমাকে দিব কেন, আর স্বাস্থ্য বলবে যে আমাকে দিচ্ছে না বলেই তো আমি খরচ করতে পারছি না। তো এই দুষ্টু চক্রটা ভাঙবে কে? ঠিক আছে, কিন্তু আপনি যদি অন্য অন্য মন্ত্রণালয়গুলোর দিকে তাকিয়ে দেখেন, কোভিড কিছু দেখালো। দেখেন গত বছর 2000 ডাক্তার নিয়োগ করা হলো, 5000 নার্স নিয়োগ করা হলো, 1500-র উপরে টেকনিশিয়ান নিয়োগ করা হলো। তাহলে এই নিয়োগগুলো আগে করা হয়নি কেন? তার কারণ হচ্ছে যে নিয়োগের কথা যখনই ওঠে তখনই জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় কলম ধরে বসে থাকে 10টা চাইলে 2টো দিবে। কিন্তু যখন নতুন ক্যান্টনমেন্ট তৈরি করা হবে, অথবা র্যাবের ব্যাটালিয়ন দাঁড় করানো হবে, অথবা পুলিশের থানা তৈরি করা হবে, তখন কিন্তু কলম ভোতা হয়ে যায়, তখন কিন্তু কলম আর কাটে না। এখন সমস্যা হচ্ছে যে সবাইকেই কি লাঠিয়াল হতে হবে, সবার হাতেই কি অস্ত্র থাকতে হবে? এখন স্বাস্থ্যের হাতে তো অস্ত্র নেই, স্বাস্থ্যের হাতে তো লাঠি নেই, সুতরাং স্বাস্থ্য পায় না। কিন্তু স্বাস্থ্যের কাছেই তো আবার অক্সিজেনের জন্য আসতে হয়, স্বাস্থ্যের কাছেই তো চিকিৎসার জন্য আসতে হচ্ছে। তো কোভিড কতগুলো বৈপরীত্য দেখিয়ে দিয়েছে, এবং সমস্যা যেটা হচ্ছে যে সরকার মুখে যেটাই বলুক না কেন, এবং অর্থমন্ত্রী যে বক্তৃতা দিয়েছেন তার হেডিং থেকে শুরু করে বক্তৃতার সব জায়গাতে স্বাস্থ্যের কথা এত বেশি বলা হয়েছে, কিন্তু অ্যালোকেশনটা যখন দেখবেন তখন দেখবেন যে স্বাস্থ্যের জন্য যথাযথ অ্যালোকেশন দেওয়া হয়নি। এবং এটি নতুন না, এটি একেবারে পুরনো গল্প, এটা আমরা বছরের পর বছর বলি, কিন্তু দিন শেষে ওরকমই হবে। এবং এই যে ঘাটতি বাজেট খেয়াল করে দেখেন, প্রায় 1/3 ঘাটতি বাজেট, ঠিক আছে, তাহলে এই ঘাটতিটা তো হেলথেও এসে দাঁড়াবে যদি অর্থের সংস্থান না করা হয়। তার মানে হেলথে যেটা অ্যালোকেশন দেখানো হচ্ছে দিন শেষে কিন্তু সেটি অ্যাকচুয়াল দেওয়া যাবে না, যেহেতু অর্থের সংস্থান হবে না, ঘাটতি তো, ঠিক আছে। তো তার মানে সব মিলিয়ে একটা হচ্ছে যে আপনার কম দেওয়া হচ্ছে, আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে এই টাকাগুলা আপনার খরচের জায়গাগুলাও যদি একটি পরিসংখ্যান আপনাদের দিই, সেটাতে দেখবেন যে বেতন মজুরিতে চলে যায় 36%, মূলধন ব্যয়ে চলে যায় 27%, অন্যান্য পরিচালন ব্যয় হচ্ছে 18%। তাহলে যেটা ওষুধপত্রের জন্য থাকে, যেটা এমএসআর বলে মেডিকেল সার্জিক্যাল রিকুইজিট, সেটা হচ্ছে 19%। সুতরাং 19%-এর জন্য ওষুধের জন্য তখন আপনি সরকারি হাসপাতালে যে ওষুধ পাবেন না, ডাক্তার স্লিপ ধরিয়ে দিবে। ডাক্তার স্লিপ ধরিয়ে দিলে পরে তখন ডাক্তারের দোষ হয়ে যাবে যে সরকার ওষুধ দিয়েছিল তোমরা চুরি করে খাচ্ছ। কিন্তু অ্যালোকেশন তো বলছে যে পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয় টাকা চলে যাচ্ছে, ওষুধের খাতে টাকা নেই, তাহলে সেই ওষুধটা আসছে কোত্থেকে? তো ফলে আপনার কোভিড যে শিক্ষাটা দিয়েছে তার থেকে যে গত বছরও শিক্ষা নেওয়া হয়েছে তা মনে করার কোনো কারণ নেই, এবছরও যে শিক্ষা নেওয়া হয়েছে তা মনে করার কোনো কারণ নেই। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে বাজেট উত্তর সম্মেলনে প্রশ্নটা করা হয়েছিল অর্থমন্ত্রীকে, অর্থমন্ত্রী বলেছেন যে মাসে 25 লাখ করে টিকা দিবে। মাসে 25 লাখ করে টিকা দিতে হলে পারে 2 ডোজের টিকার গল্প, তো তার মানে আপনি 12 লাখ মানুষ, 12.5 লাখ, 12.5 লাখ, 18 কোটি মানুষকে, 17 কোটি মানুষকে আপনি কত 80 ভাগকে দিবে, 80 ভাগকে দিলে কত বছর লাগবে? 8 বছর। তো ততদিনে কি জীবিকা টিকবে? জীবন না বাঁচালে তো জীবিকা টিকবে না। এবং এখন তো এটা সত্যি হিসাবেই প্রমাণিত হয়েছে। 25 লাখটা কি হিসেবে বললেন, মানে সেটা ওনাকে যখন আবার এই টিকা কেনার জন্য তো বাইরে থেকে সহায়তা আসছে? না, সহায়তা তো এসছে, পাইপলাইনেও রয়েছে, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে টিকা তো জোগাড়ই করতে পারেনি। এখন চাইনিজরা তো বলেছে যে কোনো চুক্তি হয়নি,
মানে যে চায়, এখন তো সব হারিয়ে, ভারত হারিয়ে গেছে, রাশিয়ার কোনো খবর নাই, অন্যদেরও কোনো খবর নাই। একটা ভরসা করা হয়েছিল যে সিনোফার্মের টিকা 50 লাখ করে 3 মাসে 1.5 কোটি আসবে। চাইনিজ এম্বাসিতে বলে দিয়েছে যে এখন পর্যন্ত কোনো চুক্তি সই হয়নি। আর এই যে $10 দামের কথা বলে অতিরিক্ত সচিব ওএসডি হয়ে গেলেন, এখন কথা হচ্ছে যে $10 নিয়ে তো গল্প আছে। শ্রীলঙ্কা বলছে যে তুমি তো আমার কাছে বেশি দামে বেচেছো। ইন্দোনেশিয়ার কাছে $15 বিক্রি করেছে। আফ্রিকার ওদের কাছে আরো কম দামে বিক্রি করা হয়েছে। সুতরাং চাইনিজরা ডিপেন্ডিং আপন দেয়ার ডিপ্লোম্যাসি কার কাছে কত দামে বেচবে ঠিক করেছে। কিন্তু ফলে এখন এই $10 পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, আর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আপনি খেয়াল করে দেখেন, আমরা আজকে 6-7 তারিখ জুনে বলছি, জুনে 50 লাখ টাকা, 50 লাখ আসার কথা, কিন্তু চাইনিজ এম্বাসি আমাদেরকে জানাচ্ছে যে কোনো চুক্তি এখনো করা হয়নি। ফলে টিকা যদি না আসে, এবং আসার সম্ভাবনা যে খুব বেশি আছে তাই না, আমেরিকার কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমেরিকা আমাদেরকে দিবে। আমেরিকা তো কিছু দান করবে, সব না, দেশে আমেরিকা করবে। কি দিবে বলেছে? আমেরিকা বলেছে যে 70 লাখ টিকা দিবে 16টা দেশের মাঝে। 16টা দেশের মাঝে। হ্যাঁ, কিন্তু একটা সাইড যেটা সেরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তিটা ছিল, ওর স্ট্যাটাসটা কি? মানে চুক্তি আছে, দিচ্ছে না। দিচ্ছে না ওর দেওয়ার সামর্থ্য এখন। নেই। কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোনো অবলিগেশনস এর মাধ্যমে অন্য জায়গায় প্রডিউস জিনিসের কি কোনোভাবে না, করার কারণ কিছুই আমরা তো নেই। সেরামের সাথে চুক্তি করেছি, আমরা তো সেরাম- অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। এবং সেই জায়গাতে যে বেক্সিমকোর থার্ড পার্টি ছিল না, শুধু সরকার এবং না, বেক্সিমকোর কোনো লায়াবিলিটি ছিল না, বেক্সিমকো এনে দিবে, এবং বেক্সিমকো যার পার্টি জন্য তো। হ্যাঁ। বেক্সিমকো $1 করে কমিশন নিয়েছে। কিন্তু তো আমরা liability- টিকা পাইনি, কিন্তু প্রায় 200 কোটি টাকা বেক্সিমকোর অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। হ্যাঁ, সেই জিনিসটাতে আমি বোঝার জন্য বলছি যে আসলে লায়াবিলিটি বেক্সিমকোর উপরে চুক্তিতে কিছুই ছিল না, না। চুক্তিতে ছিল কোনো অভিযোগ করা যাবে না, চুক্তির মধ্যে এটা লেখা ছিল। হ্যাঁ, কোনো যদি অভিযোগ এক করা পক্ষ যাবে না, কোনো সেটা হচ্ছে কোনো প্রতিক্রিয়া হলে। না না, দৈব দুর্বিপাকে যে কোনো কারণে যদি সে টিকা দিতে না পারে, যে কোনো কোনো পক্ষ সাপ্লাই যদি না দিতে পারে, যে কোনো সাপ্লাইং এর গল্পটা ওরকম থাকে যে দৈব দুর্বিপাকে কোনো কারণে এটা normal যদি সময় মতো না থাকে। দেওয়া হয় তাহলে দায়ী থাকিব না, এরকম স্ট্যান্ডার্ড ক্লজ সব হ্যাঁ, সেই সাপ্লাই। ক্লজের ভিতরেই আসলো। এবং এখন কিন্তু বেক্সিমকো কমপ্লিটলি চুপ হয়ে বসে আছে। প্রথম দিকে সে তো টাকা নিয়ে, সে তো কমিশন হ্যাঁ, পেয়ে গেছে। সেই কমিশন পেয়ে গেছে, এবং সরকারের এই জায়গাতে দায়বদ্ধতাটা কার? এটা তো হেলথ মিনিস্ট্রি নাকি আরো উপরের? এখন আমাদের যত না, জেনারেলি আর কি এইসব প্রকিউরমেন্টটা, কারণ এখন প্রকিউরমেন্টের জন্য তো একটা ক্যাবিনেট কমিটি আছে, Right. যেটা আপনি খেয়াল করে দেখেন। এই যে সিনোফার্মার তথ্যটা প্রকাশিত হলো কি Cabinet. করে? ক্যাবিনেট কমিটিতে যে আলোচনা হয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অতিরিক্ত সচিব সেই কাগজটা পেয়েছিলেন, উনি সেটা বলেছেন। সো ক্যাবিনেট কমিটি অ্যাপ্রুভ করেছে। ক্যাবিনেট কমিটি ফর প্রকিউরমেন্ট তো আছে, একটা হাই পারচেজ যেটা যায় সেটা ক্যাবিনেট কমিটিতে যেতে হয়। এবং চুক্তি হয়নি, বের হয়ে গেছে, যেটা তোমার বক্তব্যতে। দামটা দাম বেড়ে করেছেন একজন অতিরিক্ত সচিব, So এবং এটা- তাকে ওএসডি করে ফেলেছে। ওএসডি করা। আবার যদি তারা ক্যাবিনেট ডিভিশন যদি গোপনে রাখে, এগুলো ইনফরমেশন অন্য মিনিস্ট্রিতে না দেয়, তাহলে সেটা কি অগণতান্ত্রিক হয়ে দাঁড়াবে নাকি? মানে আমি ডায়লেমাটা অফ সরকার বুঝতে চাচ্ছি। সরকার যদি এই ধরনের একটা মার্কেটে ডিল করতে হয়, যেখানে আমার প্রতিপক্ষ চীন ধরি, সে বিভিন্ন জায়গায়, যেটা আমরা বলি মনোপলিস, বিভিন্ন মার্কেটে কিন্তু বিভিন্ন দাম ধার্য করতে পারে, সে তার মতো করে করতে পারে। চুক্তিবদ্ধ হলে কিন্তু সেটাতে আমরা এক্সপেক্ট করি যে এখনো, মানে এখানে কিন্তু আরেকটা ইস্যু যে চুক্তির ফেলিয়ারগুলো কিন্তু সর্বত্র ঘটছে প্যান্ডেমিক আসার পরে। এটা তো বড় আকারের চুক্তির ফেলিয়ার, কিন্তু চায়নাদের সাথে যদি চুক্তিটা হয়ে যেত, তখন আমরা ধরতে পারতাম যে তোমার সাথে চুক্তি হয়েছে, দিতে পারোনি। তাহলে কি এই ধরনের অবস্থাতে আমাদের মতো সরকারের কি আসলে কিছু কিছু জিনিস গোপনে কমপ্লিট করতে হবে, তারপরে জানাতে হবে? মানে আমি জাস্ট না, বোঝার এটা জন্য। ব্যাপারটা হচ্ছে কি যে, মানে এটাই তো মার্কেট ইন্টেলিজেন্সের খবর। যে অ্যাবসলিউটলি। আফ্রিকাতে কত দামে বিক্রি হচ্ছে, ইন্দোনেশিয়াতে কত দামে বিক্রি হচ্ছে, শ্রীলঙ্কাতে কত দামে বিক্রি হচ্ছে, সেটা আমি আমাদের কত দামে workout। কিনবো, এই মার্কেট ইন্টেলিজেন্সটা করতে না পারার তো কোনো কারণ নাই। মার্কেট ইন্টেলিজেন্স করতে হবে, এবং কিছু কিছু ব্যাপারে হয়তো আমাদেরকে কর্পোরেট লাইক বিহেভিয়ার, যেটা নিজের ভিতরে রাখা না, তথ্যটাকে। কর্পোরেট লাইক বিহেভিয়ারের চাইতেও এখানে কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ব্যাপার। চাইনিজদের, মানে ইন্ডিয়া যখন টিকা দিতে পারছে না, চাইনিজরা টিকা দিতে এগিয়ে এসছে, এটা কিন্তু তার ডিপ্লোম্যাটিক Absolutely. রিলেশনসের একটা ব্যাপার রয়েছে। কারণ বাংলাদেশের তো একটা ডিপ্লোম্যাটিক পজিশনের গল্প আছে। এখন সেই পজিশনটাকে ব্যবহার করে কতটুকু আমরা লেভারেজ নিতে পারতাম, ওই জায়গাতে কি আমরা আটকে গেলাম জাস্ট বিকজ পাওয়ারফুল বেক্সিমকো অ্যাডভাইজার তার রোল প্লে করেছে বলে?
নাকি পলিটিক্যাল লিডারশিপের কারণে, নাকি আসলে আমাদের দেশে এখনো পর্যন্ত চাইনিজ টিকার উপর আস্থা জাগেনি বলে, না ওই সময়টার কথা বলছি? ওই সময়টাতে তো ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যদি টিকার ব্যাপারটা খুব পরিষ্কার করে দেখেন, এখন টিকার ঘটনাটা যেটা ঘটেছে, যেটা খুব বেশি আলোচিত হচ্ছে না, সেটা হচ্ছে যে টিকার অনুমোদন দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছে ওষুধ প্রশাসন, ডিজিডিএ। সমস্যা যেটা হচ্ছে যে আমাদের ডিজিডিএ এর কোনো টিকার অনুমোদন দেওয়ার সক্ষমতাই নেই। এটা কি সক্ষমতার কারণে? আমি বলি হ্যাঁ, সক্ষমতা নেই, বিকজ সে তো টেস্ট করার মতো কোনো তার ল্যাব নেই। তাহলে ডিজিডিএ কার ঘাড়ের উপর বন্দুক রাখে? ডিজিডিএ মোটামুটি 3টে ঘাড়ে বন্দুক রাখে। ডিজিডিএ বলে যে যদি এটা আমেরিকান অথরিটি অ্যাপ্রুভ করে তাহলে আমি করব, ব্রিটিশ অথরিটি যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি করব, আর যদি ডব্লিউএইচও অ্যাপ্রুভ করে তাহলে আমি করব। ঠিক আছে, এই 3জনের অ্যাপ্রুভাল থাকলে আমি করে দেব। এখন গল্পটা হলো যে কোনো একজনের, এই 3জনের যে কোনো একজনের। এখন ফার্স্টে তো আসলো সিরামের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, ওটা আপনার আগে অ্যাপ্রুভ ছিল, ডব্লিউএইচওর অ্যাপ্রুভ ছিল, দিয়ে দিয়েছে। সমস্যা হয়ে গেল যখন চাইনিজদেরটা আসলো। প্রথম দিকে চাইনিজদেরকে তো ডব্লিউএইচও অ্যাপ্রুভ করেনি। এখন আমরা যখন ইসের থেকে পেলাম না, ইন্ডিয়া থেকে যখন টিকা পেলাম না, তখন চাইনিজদের দিকে ঝোঁক দিলাম, তখনও কিন্তু ডব্লিউএইচও চাইনিজদেরটা অ্যাপ্রুভ করেনি। তখন আমাদের ডিজিডিএ কি করলো? মন্ত্রণালয়ের একটি কমিটির সুপারিশ অনুযায়ী তারা এটা অ্যাপ্রুভ দিল। দিস ইজ অন রেকর্ড। এখন সমস্যা হচ্ছে যে এইরকম অ্যাপ্রুভাল দেওয়াতে ডিজিডিএ এর ইন্ডিপেন্ডেন্সি অ্যাজ এ রেগুলেটরি অথরিটি উইল বি ইন কোশ্চেনড ইন ফিউচার। ওটা না থাকলে কি হয়? হ্যাঁ, বিকজ তুমি যদি সরকারের কথা অনুযায়ী চলো তাহলে সরকারই অ্যাপ্রুভ দিবে, তুমি দিবে কিসের জন্য? কতগুলো ক্রাইটেরিয়া থাকবে, সেটা অনুযায়ী ডিপার্টমেন্টাল ডিসিশন। এবং এই যে আমরা রাসায়ন টিকা নিয়ে অনেক আলোচনা শুনছি, এখন তো সেটা শোনা যাচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে কি যে এই টিকাটাতে কেনা হচ্ছে সব আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের পয়সা দিয়ে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে পরিষ্কার করে বলা আছে কোনো টিকা কেনা যাবে না হুইচ ইজ নট ডব্লিউএইচও অ্যাপ্রুভড। ভাগ্যিস চাইনিজটা ডব্লিউএইচও অ্যাপ্রুভ হয়ে গেছে, শুধু ওই টাকা ব্যবহার করা যাবে। রাশিয়ানটা কিনতে গেলে কিন্তু এখন ওই টাকা ব্যবহার করা যাবে না, রাশিয়ানটা ডব্লিউএইচও এখন অ্যাপ্রুভ করেনি। ফলে এখানে কিন্তু অনেক ডাইনামিক্স প্লে করছে, এবং এখানে এই যে সরকারের কাছ কমিটির সুপারিশ অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদপ্তর যে অনুমতি দিয়ে দিচ্ছে জরুরি প্রয়োগের জন্য, এটি কিন্তু প্রকারণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ক্রেডিবিলিটি উইল বি ইন কোশ্চেন ইন ডিউ কোর্স। ঠিক আছে, যেটি ওষুধ প্রশাসন অধিদপ্তর রিগেন করার চেষ্টা করছিল। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে অনেকেই ইনভেস্টমেন্ট করছে, কারণ আমাদের এখানে টিকা কিন্তু তৈরি হয়, আপনার ইনসেপ্টটা তৈরি করে, পপুলারও কিছুটা তৈরি করে, কিন্তু সেই টিকা আমাদের ইপিআই প্রোগ্রাম কিনতে পারে না। তার কারণ হচ্ছে যে এটা ডব্লিউএইচও অ্যাক্রিডিটেড না। কিছু টিকা সরকার কেনে, যেরকম র্যাবিজের টিকা, এটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর ইনসেপ্টা থেকে কিনছে, কিন্তু সরকার কিনছে, সরকার ডিসাইড করেছে আমি কিনবো, ডব্লিউএইচও অ্যাপ্রুভাল দেখেনি। কিন্তু আমাদের ইপিআই এর টিকা তো কেনে হচ্ছে ইউনিসেফ, and UNICEF will not buy it if it is not a WHO accredited one. WHO accredited হতে গেলে পরে DGDA has to be accredited first. কিন্তু ডিজিডিএ তো এই যে নাম তো আছে তোমার গাওয়া থেকে, ডিজিডিএ যদি নাও থাকতো, যে ক্রাইটেরিয়াগুলোর বেসিসে ডিজিডিএ অপারেট করে, সেটা যে কোনো একটা ব্যক্তিও বসে বসে টিকমার্ক দিয়ে বলতে পারে যে এটা হবে, এটা হবে না। ওই কারণে ব্যাপারটা হচ্ছে যে টিকার গল্পটি মানে মোটামুটি বেশি ঝুলে যাওয়ার মতো অবস্থাতে এখন এসে গেছে। এখন টিকা যে কতটা ঠিক মতো পাওয়া যাবে, আর এই যে মাল্টিপল সোর্স থেকে টিকা আসছে, যেরকম ফাইজারের টিকা এসছে 1,622 ডোজ না কত, আপনি চিন্তা করুন মাল্টিপল সোর্স থেকে টিকা আসলে পরে ম্যানেজমেন্ট কিন্তু মাল্টিপল হবে, আরো ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যাবে। সেটা আমাদের সক্ষমতা কতখানি আছে? ঢাকাতে রাখতে পারবে, ওই শুধু ঢাকাতে একটা প্রতিষ্ঠানে রাখা যাবে, কিন্তু এটা সারা দেশে ছড়ানো যাবে না, প্রশ্নই ওঠে না। এই কোল্ড চেন তো আমার সারা দেশে নেই। এমনকি ঢাকাতে আরো কয়েকটা সেন্টার খুলতে যাওয়া মানেই হচ্ছে কতগুলো এডিশনাল চেইনে, এটা ওই আইপিএইচ বা ইপিআই হেডকোয়ার্টারে রেখে ওইখানে সেন্টার খুলে এই বাট অ্যাপারেন্টলি চিন্তা ভাবনাটা থাকে কি, এর সাথে আরেকটা ইন্টারেস্ট জড়ো হয়ে যায়। কেউ যদি বড় ফ্রিজার প্ল্যান্ট মার্কেট করতে চায়, তখন সেই ইন্টারেস্টের ভিতরে কোন ফাঁক দিয়ে ঢুকে বসবে এবং ফোর্স করবে, তখন কিন্তু অনেক বেশি ছড়ানো ওই ইনভেস্টমেন্টটাকে কার্যকরী করার জন্য।
আমি একটু উইথ ইউর পারমিশন বাজেট রিলেটেড কয়েকটা প্রশ্ন আমার সবুরকে তোলার আছে, সেটা হচ্ছে হেলথের ভিতরে থাকছে। একটা হচ্ছে আমরা বুঝতে পারছিলাম ওই যে জাফরুল্লাহ সাহেবের ঘটনার থেকে শুরু করে যে এখানে এক ধরনের বাধা নাকি আসলেই যোগ্যতার অভাব ছিল, তারপরে ভিসার রিলেটেড ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু দেখলাম সিঙ্গাপুরের যে ভদ্রলোক। এখন প্রশ্নটা হচ্ছে যে বাজেটে আমাদের রিসার্চ সাইডে কোনো অ্যালোকেশন আছে কিনা, বা কোনো ফিউচার প্ল্যান কোন দিকে, হেলথ মিনিস্ট্রি হোক অথবা প্রাইভেট সেক্টরের ব্যাপারেও যদি জানো, কারণ আমার মনে হয় সেক্টরটা বাজেটের সীমাবদ্ধ না, সেক্টরটা অনেক বড়, বাজেটের হয়তো খুব অল্প কিছু রোল আছে, ওইটাকে রিকগনাইজ করার দরকার। প্যান্ডেমিক আসছে বলে আমরা এখন হয়তো চিন্তা করছি একভাবে, কিন্তু অন্য অবস্থাতে কিন্তু বেসিক কতগুলো জিনিস মেনটেন করাটাই হচ্ছে সরকারের সিস্টেমের দায়িত্ব, এবং সেই সিস্টেমটা যাতে ফ্যাসিলিটেট করতে পারে প্রাইভেট প্লেয়ার্সদেরকেও একভাবে। তো এই জায়গাতে যে গবেষণার ক্ষেত্রে, কারণ আমরা রিয়েলাইজ করছি যে গবেষণার ক্ষেত্রে এক এক সময় এক একটা জিনিস শুরু, ইভেন টু স্ক্রুটিনাইজ যে বাইরে যে সকল জিনিস বেরোচ্ছে বলছে, সেটা আমাদের দেশে তো একটা সিস্টেম থাকার দরকার যে দেখে বলবে যে এটা ঠিক এটা বেঠিক, যে হ্যাঁ বাতাসে এই যে কথা বলছি আমার ভাইরাস আছে, বাতাসে এতক্ষণ থাকে, এই লেভেলেও কোনো আমি গবেষণার বিষয় দেখি না। না, আমাদের এখানে সমস্যা যেটা হচ্ছে যে মৌলিক গবেষণা তো খুবই কম হয়। আর গবেষণার জন্য আপনি খেয়াল করে দেখেন যে স্বাস্থ্যের গবেষণা করার জন্য যে প্রতিষ্ঠানটা আছে বিএমআরসি, বাংলাদেশ মেডিকেল গবেষণা রিসার্চ কাউন্সিল। এখন শুধু যদি উদাহরণ দেন যে এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল আর বিএমআরসি দুটার জন্ম কিন্তু মোরলেস একই সময়। এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল কোথায় চলে গেছে আর বিএমআরসি কোথায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবং এই যে 100 কোটি টাকা বাজেটটা রাখা হয়েছে, এই 100 কোটি টাকা বাজেটের খরচ করার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স দিবে বিএমআরসি, ঠিক আছে। এবং বিএমআরসিতে রিসার্চ করার অভিজ্ঞতা যাদের আছে, একটা সময় ছিল যে বিএমআরসি একমাত্র প্রতিষ্ঠান ছিল যারা ইথিক্যাল অ্যাপ্রুভাল দিত, এবং যারা বিএমআরসির ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য গেছে তাদের অভিজ্ঞতা খুবই তিক্ত অভিজ্ঞতা, ঠিক আছে। ফলে এখন অল্টারনেট কিছু দাঁড় করানোর চেষ্টা করা হবে। ফলে এই যে বিএমআরসির সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স নিয়ে এই ফান্ডটা যদি অপারেট করা হয়, এটি কতটা আদতেও অপারেট করতে পারবে সেটা নিয়েই প্রশ্নটা এসে যাবে, ক্যাপাসিটি। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে বিএমআরসি এখনো তো কিছু টাকা অ্যালোকেট করে রিসার্চের জন্য, ঠিক আছে। যারা বিএমআরসির কাছ থেকে টাকা নিয়ে গবেষণা করেছেন তারা জানেন মোটামুটি স্ট্রেট 25% টাকা ওদেরকে রেখে দিয়ে তারপর চলে আসতে হয়। তার মানে ওইটা মোর অফ এ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি, নট রিসার্চ এজেন্সি। এখন আপনি চিন্তা করেন যে 100 টাকা যদি আপনি 25 টাকায় ওকে দেবেন, তাহলে আপনি রিসার্চটা করবেন কোন টাকা দিয়ে? তাহলে তো 125 টাকা ফান্ড করা উচিত ছিল, ঠিক আছে। এবং ফলে বিএমআরসিরও কিছু ফান্ড আছে, সেক্টর প্রোগ্রাম থেকে বিএমআরসি পায় এটা, কিন্তু সেটিও যে খুব ইফেক্টিভলি ম্যানেজ হচ্ছে সে কারণ মনে করার কোনো কারণ নাই। আর মৌলিক গবেষণার তো অভাব রয়েছে, ফান্ডের কারণেও আছে, এবং যেহেতু ফান্ড নেই সেই কারণে লোকজন অতটা উৎসাহীও হয় না। প্রাইভেট সেক্টরে মোটামুটি আছে, প্রাইভেট সেক্টরে তো ওরকম গবেষণা নাই, এবং যে কারণে এই যে মানে এর আগে কোনো এক জায়গাতে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে ভ্যাকসিন বঙ্গভ্যাক্স যে কথাটা উঠলো সেটা কোথায় গেল। তা বললাম যে দেখেন এই যে ভ্যাকসিন ট্রায়াল কিন্তু খুব কস্টলি ব্যাপার। আপনি খেয়াল করে দেখেন যে এই যে ফাইজার বায়োএনটেক, মানে বায়োএনটেকের টিকাটা তৈরি করলো কিন্তু দুজন টার্কিশ জার্মান তারা তৈরি করলো, কিন্তু তাদের পক্ষে তৈরি করা একটা জিনিস, তারপর ওটা ট্রায়াল দিয়ে মার্কেটে নিয়ে যাওয়া, দে হ্যাড টু কোলাবোরেট উইথ দ্য ফাইজার, ঠিক আছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, ঠিক আছে। তো ফলে বঙ্গভ্যাক্সটা যেটা করেছিল তারা ল্যাবে সাফল্যটা পেয়েছিল, তারপর তো ছোট ট্রায়াল দিতে হবে, বড় ট্রায়াল দিতে হবে। এইটার জন্য আই ডোন্ট সাপোজ যে ইনভেস্টমেন্ট লাগবে সেই ইনভেস্টমেন্টটা তারা জোগাড় করতে পেরেছে, এবং ট্রায়ালটা যদি না দিতে পারে তাহলে তো আপনি ওটা যতটাই কার্যকর হোক না কেন ওটা মার্কেট তো করা যাবে না, ঠিক আছে। তো ওটার আগায়নি। এখন যদি এখানে সরকার যদি আগ্রহী হতেন,
সরকার যদি ইনভেস্ট করে। ওটা কি আসলেই লোকালি হয়েছিল নাকি অনেক সময় শোনা যায় যে বাইরের এজেন্সি থেকে কোনো একটা কিছু না, ডেভেলপ করে? আপনার এই ভ্যাকসিন যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু খুব বেশি রকেট সায়েন্স না, এবং যে কোনো ইনসেপ্টটাকেও তো অনুমোদন মানে যে কোনো দেয়া মানে হয়েছে। ভ্যাকসিনটা তো আমাদের মোটামুটি দুই ভাবে তৈরি হচ্ছে এখন। একটা হচ্ছে কি যে লাইফ অ্যাটিনিউয়েটেড বলে, Right. মানে ওই জীবাণুটাকে মেরে ফেলে সেটা থেকে ভ্যাকসিন তৈরি করা, যেটা সিনোফার্ম টার্মরা করছে। আর অন্যরা যেটা করছে সেটা হচ্ছে যে ওখান থেকে আরএনএটাকে বের করে এনে সেটা মডিফাই করে করছে। ফলে এই যে টেকনোলজি, এই টেকনোলজিটা এমন খুব বেশি কঠিন গল্প না আর কি, যারা জেনেটিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, মাইক্রোবায়োলজি। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাকে একটা ভিগোরাস ট্রায়ালের ভিতর দিয়ে তো যেতে হবে, ঠিক আছে, নর্মালি। এবং সেই ট্রায়ালটা ইম্পর্টেন্ট, এবং ট্রায়ালটা করতে খরচ লাগবে, সেই খরচ জোগাড় করার টাকাটি আছে। বলছো যে সেন্সিবল বাজেটিং স্বাস্থ্য খাত, প্রস্বাস্থ্য খাত হতো যদি ওই ট্রায়ালটাকে ফাইন্যান্স করতো নাকি? করতেই পারতো। এটা আমি জাস্ট বলছি যে বাজেটে কেন তাহলে আমরা পাটের জিন রহস্য তার উদ্ঘাটনের জন্য পেছনেই ফাইন্যান্স করি। করেছে না গভর্নমেন্ট করেছে না, তাহলে এই জায়গাতে তাহলে করা এখানে উচিত। করবে না কেন? রাইট। এবং রিসার্চে তো সবসময় যে রিস্ক টেকিং, আপনি প্রত্যেকটা রিসার্চে যে সাকসেসফুল হবে তা না, আপনি 10টা রিস্ক নেবেন, একটা দুটো সাকসেসফুল হবে না, দ্যাটস ওয়াই তো প্যাটেন্ট নেয়। আমরা যদি ধরে নিই যে বাজেটে এখনো রিঅ্যালোকেশনের সম্ভাবনা আছে, রিসার্চ খাতের কোন কোন জায়গাতে হওয়া উচিত মনে হয়? মানে এখন তো মূল জিনিসটা হচ্ছে যে ভ্যাকসিন ইজ দ্য নেসেসিটি অফ দ্য ডে, এবং যেহেতু ভ্যাকসিন নিয়ে গ্লোবালি যে সমস্যাটা রয়েছে, আমাদের একটু সুবিধা আছে যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইনক্লুডিং ইনসেপ্টা পপুলার টু সাম এক্সটেন্ট ক্যাপাসিটি আছে, ঠিক আছে। আর ওই যে যারা কিছুটা তৈরি করেছিল, সবাইকে একসাথে করে একত্রিত করে একসাথে একটা উদ্যোগ নেওয়া তো যেতে পারে। এটার ব্যাপারে মানে আমি সরাসরি কিছু আলাপ আলোচনার ভিতর দিয়ে যেটা বুঝতে পারি যে এই জায়গাতে যে তাদের ভিতরে যে একটা অলিগার্ক যদি করে যে আচ্ছা 5টা এজেন্সি আছে, তারা মিলিত হয়ে বললো যে আমরা ডিফাইন করি আমাদের স্বার্থে, সেই জায়গাতে কোথাও একটা জায়গায় বাধা আসছে। এটা আমি বুঝে পাই না কেন হচ্ছে না। মানে আইডিয়ালি কিন্তু এই বড় বড় ফার্মাসিউটিক্যালস গুলো একত্রিত হয়ে তারা বাংলাদেশের, এখানেই তো গভর্নমেন্ট ক্যান প্লে দিস হোয়াট উই কল স্টুয়ার্ডশিপ রোল। রাইট, ওটাই ডিজায়ারেবল। এবং ডিজিডিএ ইজ ইন এ ভেরি গুড পজিশন টু প্লে দ্যাট রোল, বিকজ তার তো রেগুলেটরি পাওয়ার। সে নিজেই যদি সাবঅর্ডিনেট হয়ে যায় তখন ডিফিকাল্ট জায়গায় চলে যায়। সেটা তো সমস্যা আছে। ওই কারণেই তো বারবার বলা হয় যে অ্যাজ এ মিনিস্ট্রি অফ হেলথ ডাইরেক্টরেট ডিজিডিএ কতটা রেগুলেটরি অথরিটি হিসেবে কাজ করতে পারবে, সেটা নিয়ে তো ডাউট। আমি উল্টাভাবে জিজ্ঞাসা করি, মার্কেটের যে মেজর প্লেয়ার সে কেন এই ব্র্যান্ডিংটা তৈরি করার জন্য সবার সাথে মিলছে না? বিকজ দিস ইজ এ ক্রাইসিস টাইম, এবং বাংলাদেশের ব্র্যান্ডিং বিশেষ করে রিজনাল মার্কেটে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশে ধরে রাখতে হলে এই যেটা বলছো যে একত্রিত হওয়াটা খুব জরুরি ছিল। আমাদের এখানে খেয়াল করে দেখেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা যে ব্যবসাটা করে খাচ্ছে, তো এটা তো আনআর্নড ইনকাম বলি আমরা। এটা তো গার্মেন্টসের মতো, মানে র ম্যাটেরিয়ালস এনে প্যাকেজিং করে ছেড়ে দিচ্ছে। এপিআই যেটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসের উপরে কিন্তু কোনো নেই, কোনো এডিশনাল। আর আমাদের এখানে তো আপনার শিল্পায়ন তো সেই সেন্সে হয়নি। আমাদের এখানে তো যারা ইন্টেন্ডিং ট্রেডিং করতো তারাই তো যে ইন্ডাস্ট্রিতে গেছে, এবং সেই ইন্ডাস্ট্রিতে তো তারা কুইক রিটার্ন চায়। আমাদের এখানে তো টাটা বিড়লার মতো গল্প নেই, আমাদের এখানে তো দাউদ একটা আইডিয়াল বাজেট কিন্তু যেটা আমি অর্থনীতির একটা আঙ্গিক তুলবো, একটা আইডিয়াল বাজেটে কিন্তু আমরা বলি যে যেখান থেকে আনআর্নড ইনকাম হচ্ছে, হঠাৎ করে আমরা বলি ফাটকা আয় হচ্ছে, সে আয়ের উপরে কর আরোপ করাটা কিন্তু প্রত্যেকেই বলে যে করা উচিত। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে অনেক আনআর্নড ইনকাম হলো কিন্তু তার উপর থেকে কর আরোপ করা হয়নি, এবং সেটাকে যে আবার রিডিস্ট্রিবিউট করার দরকার জনস্বার্থে, সেটা কিন্তু একেবারেই হয়নি। সবাই ওই একটা ধুয়ো তুলে যে এটা আমাদের স্বাস্থ্য যেন রক্ষা করছে, কিন্তু এর ফাঁক দিয়ে কিন্তু অনেক ধরনের উল্টাপাল্টা জিনিস লোককে খাইয়ে আমরা অনেক আয় করে ফেলেছে ইন্ডাস্ট্রি। ভেরি আনফরচুনেট যে এই জিনিসের দিকে নজরই দেওয়া হয়নি। ফলে মানে বাজেটে স্বাস্থ্য খাত যদি আবার ওই জায়গাতে চলে আসে, যেটা আলোচনা, যে গুরুত্ব পাওয়ার কথা ছিল সে গুরুত্ব তো পাইনি, এবং গুরুত্ব না পেলে যেটা হবে সেটা হচ্ছে যে বিজনেস অ্যাজ ইউজুয়াল, এবং যা ঘটছে এখন খেয়াল করে দেখেন এই যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে মৃত্যু, রাজশাহী মেডিকেল কলেজ
একদিনে 8টা 10টা 12টা করে জি। মৃত্যু। তো দিল্লির মতো ঘটনাই তো ঘটা অলমোস্ট শুরু হয়েছে। পকেটে শুরু হয়েছে, যেটা ঠিক আরো আছে। বেশি ব্যাপক হতে পারে। হ্যাঁ, এবং এখন তো বলা হচ্ছে যে তৃতীয় আর একটা ওয়েবও আসবে। দ্বিতীয় কিন্তু আমরা আমরা কি দ্বিতীয় দেখলাম ভালোভাবে না? এখন না, দ্বিতীয় ওয়েভ তো চলছে। দ্বিতীয় ওয়েভ হয়তো ঢাকাতে আর আমাদের গায়ে অতটা আঁচড় লাগছে না, কিন্তু আউটলাইন ডিস্ট্রিক্ট যেগুলো সেখানে কিন্তু আপনি চাঁপাইনবাবগঞ্জের কথা খেয়াল করে দেখেন। এটা স্প্রেড করে দিচ্ছে এবং অনেকটাই। এবং ইভেন কক্সবাজারে কিন্তু রোহিঙ্গাদের ভিতরে ইনফেকশন রেট অনেক কম ছিল, অনেক অনেক মাস ধরে। সময় পর্যন্ত, হ্যাঁ। কিন্তু সেখানেও ফ্লাড আপ হয়ে গেছে। ঠিক আছে। তো ফলে এই যে আমাদের যে একটি আত্মতুষ্টির গল্প তৈরি হয়েছিল যে আমরা সামাল দিয়ে ফেলেছি, সেটা আমাদের লিডারশিপ থেকে শুরু করে সব ক্ষেত্রে, এবং যে কারণে আমরা খুব বেশি জীবিকার দিকে নজর দেওয়ার চেষ্টা করলাম, সব কিছু খুলে দিলাম। ঠিক আছে। কিন্তু এখানে তো কোনো জীবন এবং জীবিকার সংঘাত, এখন তো সবাই বলছেন যে জীবন না বাঁচলে জীবিকা দিয়ে করবেনটা কি? না, কিন্তু আসলে অনেক আগে এই আলোচনাগুলো হয়েছে, জীবিকাটার দিকে যাওয়াটার দরকার, কিন্তু জীবিকাটাকে যে স্বাস্থ্যবিধি সম্মত হবে, নতুন একটা ট্রান্সফর্ম জায়গাতে যাওয়া, কোনো অ্যাটেম্প নাই। যে কথাগুলো আগে তুলছিলে যে কেন হচ্ছে, আমি আমার ভাষায় বলি যে ঠিকেদারি রাজনীতি, ঠিকেদারি অর্থনীতি। মানে হচ্ছে সবকিছুই প্রকিউরমেন্ট নির্ভর, এবং যত দ্রুত আয় করা যায় এবং যত দ্রুত পাচার করা যায়, সেটার জিনিসটাই। স্বাস্থ্য এবং প্রযুক্তিকে এক করে দেখানোর চেষ্টা কেন বাজেটে? তার কারণ হচ্ছে যে প্রযুক্তির তো একটি পলিটিক্যাল ডাইমেনশন রয়ে গেছে আমাদের এখানে, এবং স্বাস্থ্য খাতে প্রযুক্তির পেছনে যে পয়সা খরচ করা হয়েছে, ইউ সিম্পলি ক্যানট বিলিভ অন ইট। কিন্তু তার 10%ও কাজ করছে না। আমরা ডিজিটাল অ্যাটেন্ডেন্সের জন্যে সব জায়গাতে দিয়ে দিলাম, কিন্তু কেউ খোঁজ নিচ্ছে না যে জিনিস তো কেনা হলো, তার কয়টা ফাংশন করছে। ঠিক আছে। মনিটরিং এর ব্যবস্থাটা হ্যাঁ, তো এখানে মানে প্রকিউরমেন্ট ওয়াজ নেভার এ মিনস, প্রকিউরমেন্ট বিকেম অ্যান এন্ড অফ দিস ইস্যু। ঠিক আছে। এটা আইটি খাতের একটা বড় সমস্যা, এন্ড বড় ধরনের একটা অ্যামাউন্ট এখান থেকে এই নামে চলে যায়। এই জন্য স্বাস্থ্য প্রযুক্তি, বিকজ স্বাস্থ্যের নাম দেখিয়ে অনেক কিছু আনা যায়, কিন্তু সেটা প্রযুক্তির ভিতর দিয়ে চলে যাচ্ছে। যে জন্য এই মিশ্রণটা আমার কাছে মনে হয়েছে খুব অদ্ভুত, স্বাস্থ্য এবং প্রযুক্তিকে এক করে দেয়। প্রযুক্তিতে ক্রস কাটিং সিং, সব জায়গায় থাকবে প্রযুক্তি, এবং প্রযুক্তির রোলটা থাকবে মিনিমাম এই অর্থে বলছি, কারণ এটা হাইলি এফিশিয়েন্ট অ্যান্ড প্রফেশনাল একটা জিনিস থাকতে হবে, যেটা প্রত্যেক জায়গায়। কিন্তু এইটার নাম করে একটা বড় ধরনের অপচয় ঘটছে এই সোসাইটিতে, এবং সেটা বাজেটে রিফ্লেক্টেড হচ্ছে বলে মনে হয়। জি, আলোচনাটা আমরা শেষ করে আনি একটু, ডক্টর সুব। ফলে আবারও সেই একই কথা, যে কথা প্রত্যেক বছরই বলা হয়, সেই কথাই বলা যাবে, যে মানে কোভিড অন্তত আরেকবার প্রমাণ করেছে, এটা আরও আগেই প্রমাণিত হয়েছে, যখন এমডিজির 8টা গোলের ভিতরে 3টা গোল স্বাস্থ্যের জন্য ছিল, তখনই মোটামুটি বিশ্ব অ্যাগ্রি করে নিয়েছে যে স্বাস্থ্য ছাড়া কিন্তু কোনো উন্নয়ন হবে না বা উন্নয়ন টিকবে না। ঠিক আছে। এবং কোভিড কিন্তু সেটি আবার আরও ভালো করে দেখিয়ে দিল। এখন এরপরেও যদি আমাদের নেতৃত্বের স্বাস্থ্যের দিকে যথাযথ নজরটা না আসে, তাহলে তার কনসিকুয়েন্স আমাদেরকে পে করতে হবে। এখন কে পে করবে সেটা আলাদা কথা, আমি করব না আপনি করবেন না আরেকজন করবে, কিন্তু সামবডি উইল হ্যাভ টু পে। তার কারণ হচ্ছে যে আমাদের স্বাস্থ্যখাত এত অগোছালো ছিল, এবং কোভিডের কারণে আরও বেশি অগোছালো হয়ে গেছে, যে শিশু এই মাতৃমৃত্যুর হার বেড়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, আমাদের যেগুলো গর্বের জায়গাগুলো ছিল, টিকা আমরা 2 মাস দিতে পারিনি। লকডাউনের ফার্স্ট 2 মান্থস ইমিউনাইজেশন ওয়াজ স্টপড অলমোস্ট। ঠিক আছে। ফলে স্বাস্থ্যের যা কিছু অর্জন ছিল সব কিন্তু বিসর্জন যেতে বসেছে এই কোভিডের কারণে। ফলে আমরা যদি সেই জিনিসগুলোকে আবার ফেরত না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু স্বাস্থ্যই আমাদের উন্নয়নটাকে ড্রেন করে দেবে, এবং স্বাস্থ্য ছাড়া উন্নয়ন হবে না, এবং উন্নয়নটা টিকবেও না। ফলে আমি এখনও প্রত্যাশা করব যে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, সেটা অর্থমন্ত্রী হোক আর মাননীয় প্রধানমন্ত্রী হোক, তারা স্বাস্থ্যের দিকটা শুধু নজর দেবেন না, কথার কথা বলবেন না, সেটা যেন বাস্তবে করেন। প্রপার অ্যালোকেশনটা যেন আসে, সেই অ্যালোকেশনটা যেন প্রপার ইউটিলাইজড হয়, এবং এই ইউটিলাইজেশনের ধোয়া তুলে অ্যালোকেশন বন্ধ করে রাখার কোনো মানে নেই। তার কারণ হচ্ছে ইউটিলাইজেশন করতে না পারার কোনো কারণ নেই। এটি খুব বেশি ব্যবস্থাপনার রকেট সায়েন্স না, এটা চেষ্টা করলেই এই ক্যাপাসিটি ডেভেলপ করা যেতে পারে। তো এটাই প্রত্যাশা থাকবে। ডক্টর সাজ্জাদ জহির।
আমার ধারণা হচ্ছে যে গভর্নেন্স স্ট্রাকচারে ইরোশনটা আগের থেকে, এর অবক্ষয়টা আগের থেকেই ঘটছিল, প্যান্ডেমিক এসে এটাকে প্রকাশ্যে এনে ফেলেছে। এটা হচ্ছে এইভাবে দেখছি আর কি। কারণ যে কথাটা বলছিলাম যে এই প্রকিউরমেন্ট বেসড অর্থনীতি, ঠিকাদারদের দ্বারা চালিত রাজনীতি, এই অবস্থা কিন্তু অনেক বেশি প্রকাশ পেয়েছে। কারণ এই ধরনের প্যান্ডেমিকে এসে এটা কিন্তু 2002-এর প্রথম, 2020-এর প্রথম থেকেই বলা হচ্ছে যে সরকারের ভিতরে পেশাদারিত্ব আসার দরকার, সেটাকে সংকুচিত করার দরকার। অনেক বেশি লোকের কোনো মানে নেই, কতগুলো নির্দিষ্ট জায়গায় ফোকাস ফেলে কাজ নিবদ্ধ করার দরকার। কিন্তু এখানে সিদ্ধান্ত প্রক্রিয়াটা কিন্তু অদ্ভুত লাগে, যে কে আসলে সিদ্ধান্ত নিচ্ছে। যদি আমি শিক্ষা খাত ধরি, কে সিদ্ধান্ত নিচ্ছে, কে বলছে যে এত তারিখে হবে, এত তারিখে হবে না। এর ভিতরে কিন্তু কোনো সুচিন্তিত ভাবনা নাই। যে সকল জায়গায় চিন্তা ভাবনাগুলো, প্রস্তাবনাগুলো গিয়েছে, সেগুলোকে কনসিডার করে যে একটা সিদ্ধান্তে যাবে যে আমরা এইভাবে ফেস করব। অর্থাৎ আমি স্বাস্থ্যের যে বিপদ আসছে সেটাকে সামনে রেখে আমার যে ইকোনমিক কর্মকাণ্ড, আমার সামাজিক কর্মকাণ্ডকে যে রিঅর্গানাইজ করার দরকার, সেই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই। কোথার থেকে যেন পকেট থেকে একটা চিরকুট বের করে হয়তো সিদ্ধান্তগুলো পড়ে শোনানোর মতো হচ্ছে, এবং এক এক জায়গায় এক এক সময় শোনা যাচ্ছে। মানে এর ভিতরে কোঅর্ডিনেশনের একটা বড় অভাব আছে, আদার দ্যান দ্য গুডউইল এক্সপ্রেসড প্রাইম মিনিস্টার যখন বলছেন সব কিছুর ব্যাপারে, বাট সেটা অনেকটা ভালো মানুষই একটা রূপ নিয়ে আছে। কিন্তু অ্যাকচুয়াল সিদ্ধান্তের ক্ষেত্রে হঠাৎ করে একদিন শোনা গেল যে একজন মন্ত্রী বলছেন অমুক জিনিস চলবে, অমুক দিন লকডাউন হবে, আরেকদিন আরেকটা কথা বলছেন। ইজ এ ল্যাক অফ কোঅর্ডিনেশন। তার মানে আমাদের অবক্ষয়টা গভর্নেন্সের, কোঅর্ডিনেটেড গভর্নেন্সের, সেটা হচ্ছে প্রথম দরকার। পেশাদারিত্ব আনাটা খুব জরুরি, এবং বাজেটটা এই মুহূর্তে মূল জিনিসে না রেখে প্যান্ডেমিকের বিষয়টাতে আমার মনে হয় নতুন করে ঢেলে সাজানোর কিছু কিছু, যেটা প্রাতিষ্ঠানিক, যেটা ঠিক নাম্বার গেমে ধরা যাবে না, সেদিকে নজরদার একটু বেশি দেওয়ার দরকার। ধন্যবাদ। আপনি আর কিছু যোগ করবেন? দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে রীতিমতো সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকিব SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায়। দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে দিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর এবং ডক্টর সাজ্জাদ জহির, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আলোচনা শোনার জন্য। দর্শক, কথা হচ্ছিল আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে, এবং বাজেটের আলোচনায় পুরো অংশটাই জুড়ে আসলে আমরা আলোচনা করেছি টিকার প্রসঙ্গে, স্বাস্থ্যের প্রসঙ্গে, এবং সেটি ফোকাস হওয়া উচিত ছিল। এবং জীবন জীবিকার কথা বললেও আমার অতিথিদের কাছে মনে হয়েছে যে সেই জায়গাটাতে আসলে মনোযোগটা নেই, এবং মনোযোগটা আসলে সেই জায়গাটাতে দেওয়া দরকার। এখনও সময় আছে, যদি অর্থমন্ত্রী চিন্তা করেন এই সংশোধনগুলো আনতে পারেন। মূল কথা যেটি ওনারা বলবার চেষ্টা করেছেন যে এই যে অচলাবস্থা তৈরি হয়েছে, এর কারণ ডক্টর সাজ্জাদ জহির বলছেন এখানে ঠিকাদারি রাজনীতি, তার ভাষায় ঠিকাদারি অর্থনীতি চলছে। আর ডক্টর সবুর যেমনটা বলছিলেন যে স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি মনোযোগে এই বাজেটে দেওয়া দরকার ছিল, এবং সেটি দেওয়া হয়নি। এবং স্বাস্থ্য ছাড়া উন্নয়ন হয় না, আর স্বাস্থ্য ঠিক না করলে সেই উন্নয়নটা টেকসই হবে না সেই জায়গাটাতে। এবং যে কারণে তিনি নানান কথা বলে আসলে বোঝাবার চেষ্টা করেছেন যে এখন সবচেয়ে বেশি প্রয়োজন টিকার, সেই টিকার গল্প একেবারেই ছুলে গেছে। এখন টিকা 25 লাখ করে বলা হচ্ছে, সেটি দিতেও যেভাবে বলা হচ্ছে লাগবে 8 বছর সময়, কিন্তু 8 বছর কেন 80 বছরও টিকার কতটা ব্যবস্থা হবে সেটি নিয়ে যথেষ্ট সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবং এর প্রধান কারণ ইন্টারমিনিস্ট্রিয়াল, আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের অভাব, পেশাদারিত্বের অভাব, প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার যেগুলো কোনোভাবেই হয় না, সংস্কারের প্রসঙ্গ আছে, সুশাসনের অভাব এবং স্বচ্ছতা জবাবদিহিতার অভাব। আমরা আশা করব যে এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ কামনা।